Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো আজকে আমি শেয়ার করতে চলেছি আমার ভাইফোঁটা ব্লগ। জানি অনেক দিন বাদ শেয়ার করছি, কিন্তু তাও আমি রেকর্ড যখন করেছি, ব্লগ যখন করছি, শেয়ার তো করতেই হবে। প্রায় ১-১.৫ মাস হয়ে গেছে, ভাইফোঁটা পেরিয়ে গেছে। আমি তারপর ডিসেম্বর মাসে শেয়ার করছি। তো যাই হোক, এটাই মামাবাড়ির এই বছরের মতো শেষ ভিডিও। কারণ আমি এর আগেও বলেছি মামাবাড়িতে আমরা প্রায় এবারে অনেক দিন ছিলাম, বাট আমি ভ্লগ করার মতো সুযোগ এবং সেরকম মনেও হয়নি যে করতে হবে, কারণ সেই সময়ে একটা খাঁটি যে সম্পদ মেয়েদের সাথে সময় কাটানো, গল্প করা, সেগুলো আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছিল। তাই তো ভাইফোঁটা সাথে সাথে আমরা বাড়ি ফিরেছি, সেই ভ্লগটাও একসাথে তোমরা দেখতে পাবে। তো অলরেডি দেখো এখানে ভাইফোঁটা শুরু হয়ে গেছে। তার আগে বলে রাখি, আমার ওওটিডি সেদিনকার কী ছিল সেটা অলরেডি আশা করি দেখতে পেয়ে গেছো। আমি পরেছিলাম হোয়াইট কালারের বেগমপুরি এবং হোয়াইট কালারের ব্লাউজ, তার সাথে ফার্স্ট একটা অক্সিডাইজের বড় হার পরেছিলাম, তারপর খুলে দিয়ে নর্মাল একটা মফ চেন পরেছিলাম। আমার তখন মনে হয়েছিল যে না, এই হারটা এই পরিবেশের সাথে মানানসই নয়, যেখানে যেরকম সেখানে সেরকম সাজাটা খুবই দরকারি। আমাকে ভালোভাবে দেখলে বুঝতে পারবে সেদিন আমি কোনো মেকআপ করিনি, অনলি লিপস্টিক লাগিয়েছিলাম, আর লিপস্টিকটা শুধুমাত্র অ্যাপ্লাই করেছিলাম বলে আমি ওই জব্বর হারটা পরেছিলাম যাতে লুকটা কমপ্লিট লাগে। প্রথমে আমি চেয়েছিলাম যে শান্তিনিকেতনের একটা লুক রিক্রিয়েট করতে সেম শাড়ি পরে, বাট হয়ে ওঠেনি। কারণ কি, হাতে সময়ও ছিল না, আর তারপর ছিল প্রচণ্ড গরম। হাতে সময় না থাকার কারণ হচ্ছে কি, আমার দিদির ছেলেটার খুব হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, তো ডাক্তার দেখাতে গেছিলো। তো এসে তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছিল, কারণ একটা ভাইফোঁটার নির্দিষ্ট শুভ সময় থাকে, তাই সেই জন্য ফোঁটাটা দিতে হবে। তো সেই কারণে আমাকে বললো তাড়াতাড়ি করে শাড়ি পরে চলে আয়, তো আমি ওইটুকুনি করেছিলাম। তারপর মনে হলো যে না, এই হারটা একদমই ভাল লাগছে না, তো ওটা খুলে আবার অন্য হার পরেছিলাম। তো প্রথমে ভাইফোঁটায় আমার মাসিগুলো আমার একমাত্র মামাকে ফোঁটা দিল। ওর মধ্যে ছিল আমার ছোটি, একা মাসি, ফুল মাসি, রাঙা মাসি এবং কুট্টি মাসি। তো এরপর মাসিদের মামাদের হয়ে যাওয়ার পর আমাদের পালা শুরু হয়েছিল। এখানে আমি প্রথম ৩ জন ভাইকে ফোঁটা দিয়েছিলাম, তারপর একটা দাদা, তারপর আরেকটা ভাইকে ফোঁটা দিয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছ, আমি মিডিলে গেছিলাম। ফার্স্টে যে সবথেকে বড় দিদি, তার ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে ফোঁটা দিচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে বড়, তারপর মাঝখানটাকে স্কিপ করেছিলাম কারণ সে ছিল সবথেকে ছোটো, আর বাকি তারপর মিডিয়ামটাকে আমি সেকেন্ডে দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমার মনে হয়েছিল যে সিকোয়েন্স ওয়াইজ দেওয়াটা খুবই ভালো। আর এর ওই ভারফোঁটা দেওয়াটা আমার এত মনে পড়ে যাচ্ছে, কারণ আমি প্রায় ৫ বছর বাদ এদেরকে ভাইফোঁটা দিচ্ছি। মাঝে আমি এখানে আসিও নি, আর তার মাঝে ওরা মনে হয় একবার আসেনি। তো এই সব চক্করে প্রায় ৫-৬ বছর বাদ আমি ভাইফোঁটা দিচ্ছি এই ভাইদের। মাঝে আমার ভাইফোঁটা ব্লগ যেগুলো তোমার সাথে শেয়ার করেছিলাম, সেগুলো আমার এখানকার ভাইদেরকে ফোঁটা দিয়েছি। এবারে এখানকার ভাইগুলো মিস হয়ে গেছে বিকজ অফ মামাবাড়িতে আমরা ছিলাম বলে। তো যাই হোক, মোট কথা এইখান ওইখান সব মিলিয়ে ভাইফোঁটা আমি ঠিকই দিয়েছি। তো এখানে যার কথা একদম না বললেই নয়, সেটা হচ্ছে আমার কিরণদা। কিরণদাকে তোমাদের সাথে পরিচয় করেছিলাম আমার ফার্স্ট মামাবাড়ি ব্লগে, যার বিয়েতে আমরা এসেছিলাম। তো সেই দাদাকে আমি ফোঁটা দিইনি, কারণ সেই দাদা দিল্লিতে থাকে, আসতে পারেনি। তো কিরণ দাদার আমি কোলে পিঠে ভাই বোন। তো ভাইফোঁটা মানেই আমি জানি কিরণদাকে ফোঁটা দেওয়া। তো প্রায় কিরণদাকেই হয়ে গেল ৬ বছর ৭ বছর ফোঁটা আমরা দিইনি। তো কিরণদা আসেনি বলে একবার দুবার ফোনে কথা হয়েছিল যে ভাইফোঁটা এই দিনে, অনেকবার বলাও হয়েছিল যে আয় দেখা হবে, এবং আমার বিয়েতেও ও আসেনি। তো যাই হোক, এটা হচ্ছে আমার দাদা। তো এই দাদাও এতদিন সিঙ্গেল ছিল, ওরও শিখে ছিঁড়বে। নেক্সট সামার সিজনে একটা বিয়েতে তার দাদার বিয়ে ঠিক হয়েছে। তো দাদা হিসেবে এবারে প্রথম, বাকি সব ভাইদেরকে ফোঁটা দিয়েছি। এটা হচ্ছে আমার আরেক ভাই। এ হচ্ছে খুব বিজি, সবথেকে বড় কথা আসেই না, টাইমই নেই। তো সব ভাইদের ফোঁটা হওয়ার পর লাস্টে ও এসেছে। তো আমার ওই দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে দিদি, ও তো কাপড় টাপড় ছেড়ে নাইটিতে চলে এসেছে, কারণ আসেই না, ওয়েট করে করে কতক্ষণ থাকবে। আর আমার যেহেতু কাপড় পরতে ভালো লাগে, আমি একটুখানি ফটো ফটো তুলছিলাম, ফ্লন্ট করছিলাম বলে আমি কাপড়টা পরেছিলাম, না হলে আমি নর্মাল জামা প্যান্ট পরে নিতাম। এবং সেদিনকে যেহেতু আমাদের বেরোনোর কথা ছিল, তো সেই জন্য আমি আর এক্সট্রা করে কোনো জামা কাপড় চেঞ্জ করিনি। আচ্ছা, এর মধ্যে একটা উপরি পাওনা বলছি, আমার হাজবেন্ডকে
ফোঁটা দিয়েছে আমার দিদি আর আমার একটি বোন। তার একটা উপরি পাওনা হলো। ও নাহলে ফোঁটা পেত না, ফাঁকা কপালে থাকতো। তো ওই জন্য দেখতেই পাচ্ছ ফোঁটা দিয়েছে এবং তার মধ্যে আবার উপরি পাওনা টাকাও পেয়েছে। তো এইভাবেই ভাইফোঁটা সারাদিন কেটে গেল খুব আনন্দ মজার সাথে। জানি না আবার কবে এদেরকে সেমভাবে ভাইফোঁটা দিতে পারবো। সবাই যে যার কাজে ব্যস্ত। কেউ আসতে পারবে কি পারবে না। এটা হচ্ছে রিকুদি। এর সাথে আমার প্রায় ১০ থেকে ১২ বছর বাদ দেখা হয়েছে। বিকজ ওর বিয়ে হয়ে গেছিল অনেক আগেই। তারপর নানান কারণে শ্বশুরবাড়ি থেকে আসতে পারেনি। হঠাৎ করে এইবার আনএক্সপেক্টেডলি দেখা হয়ে যায়। তো দেখা হয়ে খুব ভালো লাগে। তো সেটা এই জন্যই কথাটা বললাম যে আবার কবে দেখা হবে না হবে। আমিও কি ওখানে প্রত্যেক বছর যেতে পারবো কি পারবো না সেটাও একটা ব্যাপার, তাই না? তো যাই হোক খুব সুন্দরভাবে ২০২৫-এর ভাইফোঁটা আমাদের কেটেছে। আমরা সবাই মজা করেছি, সবাই আ আনন্দ করেছি। তো একটা সুন্দর মুহূর্ত এবং সুন্দর সময় আমরা এই কালীপুজো থেকে ভাইফোঁটা কাটাতে পেরেছি। তো এবার আমাদের পালা ছিল বাড়ি ফেরার। তো ওই জন্য বাবা সেদিনকে মনে হয় ডিমের ঝোল রান্না করেছিল, আমার যদ্দূর মনে হয়। আর এত গরম লাগছিল আমি কোনো ভিডিও করিনি। তার সাথে ছিল সবথেকে বড় কথা আমার প্রচণ্ড মন খারাপ ছিল যে আমাকে চলে আসতে হচ্ছিল ওখান থেকে। তাই মন খারাপের সাথে একবার মা কালীর মন্দিরে আমি গিয়ে বসেছিলাম। দেখলাম মন্দিরটা তালা দেওয়া। মানে যাদের পালা তারা তালা দিয়েই গেছে। কারণ ওখানে মায়ের অনেক সোনা গয়না থাকে এবং বাসনপত্র থাকে যদি না কেউ চুরি করে যায় তো সেই কারণে। তো তারপর মন্দিরে গিয়ে একটু টাইম কাটানোর পর আমরা এখানে সবাই মিলে গল্পে বসেছিলাম। তো গল্পের পর ভাত-টাত খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এইটা দেখো দেখতেই পাচ্ছ দামোদর ব্রিজ ক্রস করছি। ওখানে গিয়েও হয়ে গেছে একটা ঘটনা, বাস স্ট্যান্ডে গেছি, বাসের কোনো টিকিট নেই আপ টু ২-৩ দিন। তো আবার সেই আমরা বাস স্ট্যান্ড থেকে বর্ধমান স্টেশন গেলাম। সেখানে গিয়ে ওয়েট করতে, করতে ট্রেন এলো তারপর বাড়ি ফিরলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই। টেক কেয়ার। আর কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রিপশন আমার খুব দরকার। আমরা বাসের টিকিট না পাওয়ার জন্য আমরা ট্রেনে যাচ্ছি হাওড়া। ঠিক কিছু করার নেই আজকের দিনে। আর টিকিট কত দুর্ভোগ রয়েছে জীবনে। সব বাসের টিকিট ফিল আপ হয়ে গেছে, যার জন্য আমরা ট্রেনে যাচ্ছি। কি বক্তব্য? আমরা হেরে গেছি, বাস ধরার রেসে। বাসে যাওয়ার জন্য আমরা হেরে গেছি।